আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। সুপ্রিয় একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, এই অধ্যায়ের হিসাব বিজ্ঞানের মৌলিক কয়েকটি বিষয়বস্তু তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব। হিসাব বিজ্ঞান বিষয়টির শুরুতে এই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা নবাগত, তোমাদেরকে অবশ্যই মনোযোগের সাথে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। হিসাব বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা: অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। হিসাবের শ্রেণীবিভাগ: আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। প্রথমেই সম্পদ হিসাব। যা হতে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যাবে তাকে সম্পদ বলে। হিসাব বিজ্ঞানে যা হতে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যাবে তাকে সম্পদ বলে। যেমন জমি। একটি জমি ভবিষ্যতে বিক্রয় করে নগদ টাকা পাওয়া যাবে, তাহলে জমি হতে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যাবে, তাই জমি একটি সম্পদ। দালান কোঠা। একটি বিল্ডিং পুরাতন হলেও ভবিষ্যতে বিক্রয় করে নগদ টাকা পাওয়া যাবে, সুতরাং দালান কোঠা বা অট্টালিকা বা বিল্ডিং একটি সম্পদ। আসবাবপত্র, চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি, এগুলো পুরাতন হলেও ভবিষ্যতে বিক্রয় করে টাকা পাওয়া যাবে, সুতরাং আসবাবপত্র একটি সম্পদ। এইভাবে যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, মোটর গাড়ি, ইজারা সম্পত্তি, বিনিয়োগ, নগদ তহবিল, ব্যাংকে জমা। নগদ তহবিল, নগদ টাকাকে হিসাব বিজ্ঞানে নগদ তহবিল বলে। নগদ টাকা একটি সম্পদ। ব্যাংকে জমা টাকা আর একটি সম্পদ। দেনাদার বা প্রাপ্য হিসাব, এটি হলো যার কাছে বাকিতে পণ্য বিক্রয় করা হয় তাকে দেনাদার বা প্রাপ্য হিসাব বলে। কারণ যার কাছে বাকিতে পণ্য বিক্রয় করা হয় ভবিষ্যতে তার কাছ থেকে টাকা পাওয়া যাবে, আর্থিক সুবিধা পাওয়া যাবে, তাই দেনাদার বা প্রাপ্য হিসাব একটি সম্পদ। প্রাপ্য বিল, বাকিতে পণ্য বিক্রয় করে যার কাছে বাকিতে পণ্য বিক্রয় করা হলো তার কাছ থেকে একটি লিখিত প্রমাণপত্র বা প্রতিজ্ঞাপত্র গ্রহণ করা হয়,
সে কবে ভবিষ্যতে টাকা দিবে, সেখানে তার লিখিত বক্তব্য থাকবে, প্রতিজ্ঞা থাকবে, ভবিষ্যতে টাকা পরিশোধের তারিখ থাকবে এবং তার স্বাক্ষর থাকবে। এই কাগজটি হিসাব বিজ্ঞানের ভাষায় প্রাপ্য বিল। বাকিতে পণ্য বিক্রয় করে ক্রেতার কাছ থেকে যে লিখিত দলিল পাওয়া, প্রমাণপত্র পাওয়া যায়, প্রতিজ্ঞাপত্র পাওয়া যায়, সেটি প্রাপ্য বিল। এই প্রাপ্য বিলের ক্ষমতা বলে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে। সাপ্লাইজ, কারবারে ব্যবহৃত স্বল্প মূল্যের দ্রব্য সামগ্রীকে সাপ্লাইজ বলে। সুতরাং সাপ্লাইজ একটি সম্পদ। বকেয়া আয়, যদি কোনো আয় ভবিষ্যতে পাওয়া যায়, বর্তমানে পাওয়া গেল না, ভবিষ্যতে পাওয়া যাবে, তাকে বকেয়া আয় বলে। যে আয়ের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে। যেমন একটি বাড়ি ভাড়া দিয়ে যদি ভাড়াটিয়ার কাছ থেকে বর্তমানে টাকা পাওয়া না যায়, ভাড়াটিয়া বাড়ি ভাড়া বাকি রাখে, ভবিষ্যতে টাকা পাওয়া যাবে, তাহলে তাকে বলা হবে প্রাপ্য ভাড়া। প্রাপ্য মানে যা ভবিষ্যতে পাওয়া যাবে। তাহলে প্রাপ্য ভাড়া হলো একটি বকেয়া আয়, প্রাপ্য ভাড়া একটি সম্পদ। অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় বলতে যদি কোনো বাড়ি ভাড়া নেওয়া হয়, সেখানে ভাড়া থাকা হয়, যদি বাড়ির মালিককে একাধিক মাসের টাকা একবারে প্রদান করা হয়, তাহলে ভবিষ্যতে এই বাড়িতে থাকার সুবিধা ভোগ করা যাবে, কিন্তু টাকা প্রদান করতে আর হবে না। যেমন জানুয়ারি মাসের যদি প্রতি মাসের বাড়ি ভাড়া 5,000 টাকা হয়, যদি জানুয়ারি মাসেই জুন মাস পর্যন্ত 6 মাসের বাড়ি ভাড়া 30,000 টাকা বাড়ির মালিককে প্রদান করা হয়, তাহলে জানুয়ারি মাসে অগ্রিম প্রদান করা হলো 30,000 টাকা, ফেব্রুয়ারি মাসে আর টাকা প্রদান করতে হবে না, জুন মাস পর্যন্ত আর টাকা প্রদান করতে হবে না, কিন্তু এই বাড়িতে থাকার সুবিধা ভোগ করা যাবে। একে বলা হয় অগ্রিম বাড়ি ভাড়া। এটি একটি অগ্রিম ব্যয়। তাহলে অগ্রিম ব্যয়ের সুবিধা ভবিষ্যতে ভোগ করা যাবে বলে অগ্রিম ব্যয় একটি সম্পদ। ইত্যাদি আরও কিছু সম্পদ রয়েছে, তোমরা পাঠ্যপুস্তক পড়লে আরো ভালোভাবে জানতে পারবে। তবে মৌলিক সম্পদগুলোর নাম এখানে লেখা হয়েছে। দায় হিসাব, যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাকে দায় বলে। যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, কারবারের কাছে মানুষ পাবে, তাকে দায় বলে। যেমন ঋণ গ্রহণ করা হলে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলে এই ঋণের টাকা ভবিষ্যতে ব্যাংকে পরিশোধ করতে হবে। কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করা হলে এই টাকা ভবিষ্যতে সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে। তাহলে ঋণ একটি দায়। পাওনাদার বা প্রদেয় হিসাব, যার নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করা হয় তাকে ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে, তাকে পাওনাদার বা প্রদেয় হিসাব বলে। প্রদেয় বিল, বাকিতে পণ্য ক্রয় করে যদি বর্তমানে টাকা পরিশোধ করা না হয়, তার পরিবর্তে যদি একটি প্রতিজ্ঞাপত্র প্রদান করা হয়, ভবিষ্যতে কোন তারিখে টাকা প্রদান করা হবে, এই প্রতিজ্ঞাপত্রটিকে প্রদেয় বিল বলে। প্রদেয় বিলের ক্ষমতা বলে ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংকে জমা টাকার চেয়ে অতিরিক্ত টাকা উত্তোলন করা হলে তাকে ব্যাংক জমাতিরিক্ত বলে। যেমন কারবারের টাকা ব্যাংকে জমা আছে
70,000, ব্যাংক থেকে কারবার উত্তোলন করলো 80,000 টাকা, তাহলে কারবার জমা টাকার অতিরিক্ত 10,000 টাকা উত্তোলন করলো। এই 10,000 টাকাকে ব্যাংক জমাতিরিক্ত বলে। এই 10,000 টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। সুতরাং ব্যাংক জমাতিরিক্ত একটি দায়। বকেয়া ব্যয় বা প্রদেয় ব্যয়, যেমন একটি কারবারে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কারবার বা ব্যবসা শব্দটি হিসাব বিজ্ঞানের বহুল প্রচলিত একটি শব্দ। ব্যবসা কি? যেমন একজন ব্যক্তির একটি কাপড়ের দোকান আছে, তাহলে এই কাপড়ের দোকানটি তার একটি ব্যবসা, কাপড়ের ব্যবসা বা একটি কারবার প্রতিষ্ঠান। একজন ব্যক্তির একটি কম্পিউটারের দোকান আছে, সুতরাং এই কম্পিউটার দোকানটি সেই ব্যক্তির একটি ব্যবসা বা কারবার। একজন ব্যক্তির একটি আসবাবপত্রের দোকান আছে, এই আসবাবপত্র দোকানটি সেই ব্যক্তির কাছে একটি কারবার বা ব্যবসা। তাহলে বকেয়া ব্যয় বা প্রদেয় ব্যয়, যেমন কারবারের কর্মচারীকে বেতন দেওয়া হয়। যদি কারবারের কর্মচারীর বেতন বাকি থাকে, একটি কারবারে একজন বিক্রয় কর্মী আছে, সেই বিক্রয় কর্মীর মাসিক বেতন 10,000 টাকা। যদি কারবারের মালিক সেই বিক্রয় কর্মীকে জানুয়ারি মাসের বেতন জানুয়ারি মাসে প্রদান না করে, ফেব্রুয়ারি মাসেও প্রদান করেনি, তাহলে এটি হবে বকেয়া বেতন। এটি কারবারের একটি দায় হবে, বকেয়া ব্যয় হবে এটাই। তাহলে বকেয়া বেতন কারবারের একটি বকেয়া ব্যয়। অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, সেবা প্রদানের পূর্বে নগদ টাকা গ্রহণ করা হলে তাকে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় বলে। যেমন একজন কম্পিউটার মেরামতকারী একটি কম্পিউটার মেরামত করে দেওয়ার আগেই যদি কম্পিউটারের মালিকের কাছ থেকে টাকা গ্রহণ করে, তাহলে কি হলো, যে কম্পিউটার মেরামত করার আগেই টাকা গ্রহণ করলো। কম্পিউটার মেরামত করে দেওয়া একটি তার সেবা, সে সেবা প্রদানের পূর্বেই টাকা গ্রহণ করলো, এটি তার অগ্রিম আয় হবে। যতক্ষণ পর্যন্ত কম্পিউটার মেরামত করা হবে না, ততক্ষণ পর্যন্ত এটি অগ্রিম আয় হিসাবে কম্পিউটার মেরামতকারীর কাছে থাকবে, এটি তার দায় হবে। ইত্যাদি আরও কিছু দায় রয়েছে, পাঠ্যপুস্তকে অবশ্যই সৃজনশীল প্রশ্নের সমাধান করার সময় সমাধান করা হবে, তবে মৌলিক দায়গুলো এখানে লেখা হয়েছে। মালিকানা সত্ত্ব হিসাব, কারবারের সম্পদের উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে। কারবারের সম্পদ কি? একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দ্বারা একটি কাপড়ের ব্যবসা শুরু করলো, নগদ টাকা। তাহলে এখানে মালিকের বাড়ি থেকে 1 লক্ষ নগদ টাকা কাপড়ের দোকানে আসলো। এই নগদ টাকাটা কারবারের একটি সম্পদ, কিন্তু এই সম্পদের উপর দাবি কার আছে? মালিকের। তাহলে এই 1 লক্ষ টাকা একদিকে কারবারের সম্পদ, আবার অপরদিকে এটি মালিকানা সত্ত্ব হিসাব, কারণ এই টাকার উপরে মালিকের দাবি রয়েছে। এটি এই দোকানের নিজের টাকা না, এটি একজন ব্যক্তি এই টাকা দ্বারাই ব্যবসাটা শুরু করেছে। এই জন্য এই ব্যবসাটি নিজের টাকা নয় বলেই এই টাকার উপরই মালিকের দাবি রয়েছে। যেমন মূলধন, মালিক তার নিজ তহবিল থেকে যে টাকা ব্যবসায়ে নিয়ে আসে,
বা যে টাকা দ্বারা ব্যবসা শুরু করে তাকে মালিকানা সত্ত্ব বলে। এই মালিকানা সত্ত্ব মানে মূলধন। তাহলে মালিক যে টাকা তার নিজ তহবিল থেকে কারবার নিয়ে আসে এটি মূলধন। এটি যেমন মালিকানা সত্ত্ব, মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। একইভাবে উত্তোলন, মালিক যে টাকা উত্তোলন করলো তখন মালিকের দাবি হ্রাস পেল, উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পেল ইত্যাদি। আয় হিসাব, পণ্য ও সেবার বিনিময়ে যা পাওয়া যায় তাকে আয় বলে। যেমন বিক্রয়, সেবায়, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ সেলামি, উপভাড়া, লভ্যাংশ প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ ইত্যাদি। ব্যয় হিসাব, পণ্য ও সেবার বিনিময়ে যা প্রদান করা হয় তাকে ব্যয় বলে। যেমন ক্রয়, মজুরি, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন, বীমা সেলামি, মণিহারি, শিক্ষানবিশ ভাতা, উপযোগ খরচ, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, অবচয়, অনাদেয়ী পাওনা, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ ইত্যাদি। সুপ্রিয় একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীবৃন্দ, এই হিসাবের শ্রেণীবিভাগের তালিকাটি তোমাদের প্রত্যেককে অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। কারণ হিসাবের শ্রেণীবিভাগ ভালোভাবে জানা না থাকলে হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের সমাধান করা সম্ভব নয়। তোমরা অবশ্যই এই হিসাবের শ্রেণীবিভাগের তালিকাটি খুব ভালোভাবে মুখস্থ করবে, তবেই তোমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে সক্ষম হবে। আমি আশা করি তোমরা এই হিসাবের শ্রেণীবিভাগের তালিকাটি কয়েকবার পড়লেই বুঝতে পারবে এবং তোমাদের মুখস্থ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগের সাথে ক্লাসগুলো অনুসরণ করবে। আমি তোমাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করি। আমি আশা করি তোমরা প্রতিটি ক্লাস, প্রতিটি বিষয়ের প্রতিটি ক্লাস মনোযোগের সাথে দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের সার্বিক কল্যাণ কামনা করি।